বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্সের কনজামশন ফাংশন অর্থাৎ ভোগ অপেক্ষক। আজকে লেকচার নাম্বার হচ্ছে কত? 5 নাম্বার লেকচার। আমি এখানে হেডিং দিয়েছি কি, কেইন্সের ভোগ অপেক্ষক। তোমরা যদি আমার ম্যাক্রো ইকোনমিক্সের সমস্ত ক্লাস যদি পেতে চাও, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্টে যাবে, সমস্ত ক্লাস পাবে। শুধু ম্যাক্রো না, মাইক্রো, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স সব ধরনের ক্লাস কি আছে, তোমাকে প্লেলিস্টে যেতে হবে। এবং তুমি যদি প্লেলিস্টে কিভাবে যেতে হয় না জানো, তার অভিজ্ঞ কারো কি করবে, সহায়তা নেবে। প্রিয় শিক্ষার্থীরা, কেইন্সের ভোগ অপেক্ষক আলোচনা করার পূর্বে আমি আজকে একটা ভোগ অপেক্ষক মানে ভোগ রেখা আমি অঙ্কন করব। দয়া করে ক্লাসগুলো প্রথম থেকে দেখবেন। যিনি আজকে প্রথম দেখবেন, উনি নিজের জন্য কনজামশনটা একটা সহজ অধ্যায়কে কঠিন করে ফেলবেন। আর প্রথম থেকে যদি আমরা ক্লাস দেখি, তাহলে অবশ্যই এটি একটি সহজ অধ্যায়, একেবারে ইজি। তা আজকে আমার টার্গেট হচ্ছে একটা ভোগ রেখা অঙ্কন করব স্বল্পকালীন। এরপরে আমি কেইন্সের ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করব। দেখো, এই রেখাটা অঙ্কন করার জন্য প্রথমে আমি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই লিখলাম। ঠিক আছে, আমি এই সি পরিচয় আমরা জানি কনজিউমার এক্সপেন্ডিচার, ভোক্তার ব্যয়। ওয়াইটা হচ্ছে ইনকাম মানে আয়, এ আর বি হচ্ছে প্যারামিটার। এ হচ্ছে স্বয়ংভূত ভোগ আর বি হচ্ছে আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন, যা হচ্ছে ভোগ রেখার ঢাল। এটা অর্থনৈতিক পরিচয় হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা, যা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন আসো, আমি এখানে ভোগ রেখাটা কি করে অঙ্কন করে দেখাই তোমাদের। আমি ভূমিয়ককে কি ধরেছি? আয় ধরেছি। ভূমিয়ককে আয় ধরেছি এবং লম্ব অক্ষে আমি কনজিউমার এক্সপেন্ডিচার মানে সি, ভোগ ব্যয় ধরেছি। আবার এই ভোগ রেখা অঙ্কন করতে হলে অবশ্যই স্বল্পকালীন ভোগ অপেক্ষক মানে ভোগ সমীকরণটা কি লাগবে। আমার স্বল্পকালীন ভোগ সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু 0 হলে c ইকুয়াল টু a, মানে আমার আয় যদি শূন্য হয় তাহলে ভোগের পরিমাণটা শূন্য বসালে এখানে a, এই a হচ্ছে স্বয়ংভূত ভোগ। এই a হচ্ছে স্বয়ংভূত ভোগ, মানে আয় শূন্য অবস্থায় ভোগের পরিমাণ। তাহলে এই যে এই বিন্দুতে আমার আয়টা হচ্ছে শূন্য, লম্বককে ভোগের পরিমাণ মনে করি, এইটা হচ্ছে আমার কি, যে ভোগের পরিমাণটা হচ্ছে এ। আয় শূন্য অবস্থায় ভোগের কি পরিমাণ আমি পেয়ে গেলাম। এখন এই সম্ভূত ভোগ রেখাটা এইভাবে ভূমিয়কের কি হবে, সমান্তরাল হবে। কারণ আয় শূন্য থাকলেও এই ভোগটা কি থাকবে। এরপরে যদি আবার আয় যদি বাড়ে, মনে করো y1 হলো, আয় বেড়ে y2 হলো, আয় বেড়ে y3 হলো,
আবার সম্ভূত ভোগ কিন্তু এর সমান থাকবে, অর্থাৎ এটা হবে U1 Y1 E2 Y2 E3 Y3, অর্থাৎ I ও Y3 হলেও ন্যূনতম ভোগ আমার E3 Y3 থাকবে, ও Y2 হলেও E2 Y2, ও Y1 হলেও U1 Y1, I0 হলেও ও এ মানে সম্ভূত ভোগ এ এই থাকবে। অর্থাৎ আয়ের যে কোনো স্তরে যে ভোগটা থাকে, যে ভোগটা আয়ের উপর নির্ভরশীল নয়, আয় না থাকলেও যে ভোগ, এটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। এবং স্বয়ম্ভূত ভোগ রেখাটা এইভাবে ভূমি অক্ষের সমান্তরাল হবে। এবং আমরা ভালো করে লক্ষ্য করি যে ভোগ অপেক্ষকে আরেকটা আছে বিওয়াই, এছাড়া কে আছে বিওয়াই। এই বিওয়াইটা হচ্ছে প্ররোচিত ভোগ। এই বিওয়াইটা হচ্ছে প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগ মানে কি? এই ভোগটা আয়ের উপর নির্ভরশীল। আয় যদি 0 হয় এই ভোগটা 0 হবে। হ্যাঁ, আয় যদি 0 হয় বিওয়াই সমান বি ইন্টু 0 সমান 0 হবে। অর্থাৎ আয় যদি, আমি কি লিখছি, y equal 0 হলে, y equal 0 হলে মানে আয় যদি কি হয় 0 হয়, তাহলে এই যে প্ররোচিত ভোগ বিওয়াই সমান বি ইন্টু 0 সমান 0 হবে। ফলে দেখো যে আয় 0 অবস্থায় প্ররোচিত ভোগটা বিওয়াইটা 0, সম্ভূত ভোগ এ আমি এ লিখেছি। এখন আবার আয়টা যদি ও Y1 হয়, আয়টা যদি কত হয় ও Y1 হলে আবার প্ররোচিত ভোগ কত হবে? প্ররোচিত ভোগ বি ইন্টু ও Y1, অর্থাৎ বির সাথে ও Y1 কি হবে? গুণ হবে। গুণ হয়ে একটা মান হবে। ঠিক আছে, মনে করো আমার বির মানটা হচ্ছে 0.8 আর ও Y1 হচ্ছে কত? 100। তাহলে আমার প্ররোচিত ভোগ কত হবে? 80। প্ররোচিত ভোগটা কত হবে? আবার 80। অর্থাৎ ও Y1 আয়ে সম্ভূত ভোগ তো U1 Y1 আছে, এর সাথে কি হবে? বি ইন্টু ও Y1 ভোগটা কি হবে? যোগ হবে। মানে 80 টাকা ভোগটা কি হবে? যোগ হবে। ঠিক আছে, 80 টাকা ভোগটা কি হবে? যোগ হবে। মনে করি এটা এই বিন্দু। আবার আয়টা যদি কি হয় ও Y ইকুয়াল টু আয় যদি ও Y2 হলে, হ্যাঁ, আবার পরিচিত ভোগটা কত হবে? বি ইন্টু ও Y2। ঠিক আছে, বি ইন্টু ও Y2, অর্থাৎ আয়ের সাথে প্রান্তিক ভোগ প্রবণতার সাথে আয়ের কি হবে? গুণ হবে। তা এখন দেখো একটা উদাহরণ দিচ্ছি। বিটা কত ধরেছি? বিটা হচ্ছে 0.8 আর আয় যদি ও Y1 যদি 100 টাকা হয়, ও Y2 কত হবে? 200 টাকা। তাহলে প্ররোচিত ভোগ কত হবে? প্ররোচিত ভোগ হবে 160 টাকা। এর মানে ও Y2 আয় সম্ভূত ভোগ তো E2 Y2 আছে, এটার সাথে প্ররোচিত ভোগ 160 টাকা যোগ হবে। ঠিক এই লেভেলে গেলে 80 টাকা আরেকটু উপরে কি হবে? আরেকটু উপরে আমাকে যেতে হবে। ঠিক আছে, এরপরে তুমি লক্ষ্য করো আমার আয়টা যদি ও
OY3 হলে আবার পরিচিত ভুগটা কত হবে? B ইন্টু OY3 সমান পয়েন্ট ইন্টু, আমরা ধরলাম OY3 এটা যদি 100 হয় দিয়ে দিলাম, এটা যদি 200 হয় তাহলে এটা কত হবে? 300, 100, 200, 300 সমান কত? 240। আমার পরিচিত ভোগটা হচ্ছে কত? 200 তো কত? 40। 240টা মানে দেখা যাচ্ছে না। এই দেখো, এই সমান দিয়ে আমি 240 লিখলাম। 0.8 আর 300 তাও মনে দেখা যাচ্ছে না। তাহলে এক কাজ করি, y equal to OY3 হলে, ঠিক আছে, y equal to কত? OY3 হলে আবার পরিচিত ভোগটা হবে B ইন্টু OY3। B ইন্টু কত? OY3 সমান B এর মানটা 0.8 আর OY3 মানটা কত? 300 সমান কত? সমান হচ্ছে 240 সমান 240। তাহলে আবার তো OY3 এর সম্ভূতভুক্ত E3Y3 আছে, এটার সাথে পরিচিত ভোগ BYটা কত যোগ হবে? 240। মনে করি এটা হচ্ছে 200 কত? 40। আমি এই বিন্দুগুলো কি করব? আমি যোগ করব। এই বিন্দুগুলো যোগ করে আমি যে রেখাটা পাবো, এই রেখাটা হচ্ছে আমার C equal to A plus BY ভোগ রেখা। এটাই হচ্ছে আমার কি? C equal to A plus BY, এই ভোগ রেখাটা হচ্ছে এইটাই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? একটি স্বল্পকালীন আমরা ভোগ অপেক্ষক অঙ্কন করতে পারি, এবং এই স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা লম্বককে মূলবিন্দুর উপর হতে ছেদ করবে। কেন ছেদ করবে? যে আয় শূন্য অবস্থায় যেহেতু সম্ভূত ভোগের অস্তিত্ব আছে C equal to A, অতএব আয় শূন্য হলে সম্ভূত ভোগ A এটা লম্বককে মূলবিন্দুর উপর হতে ছেদ করবে। এরপরে পরিচিত ভোগ আয় বাড়লে আবার কি হচ্ছে? যে ভোগ বাড়বে BY পরিমাণ। যেহেতু আয় বাড়লে ভোগ বাড়ে, একমুখী সম্পর্ক রেখা ডান দিকে কি হবে? ঊর্ধ্বগামী হবে। আর যেহেতু B হচ্ছে একটা স্থির মান যারা ভোগ অপেক্ষকের ঢাল, এই জন্য ভোগ অপেক্ষকটা কি হয়েছে? সরল আকৃতির কি হয়েছে। এখন আসো যে আমরা ওই কেইন্সের ভোগ অপেক্ষক নিয়ে একটু কি করব? আলোচনা করব। হ্যাঁ, এটা আলোচনা করার পূর্বে আরো কিছু বিষয় একটু আমি ব্যাখ্যা করে দিই, ঠিক আছে? যার ফলে আমরা আরো সঠিকভাবে আমরা যাতে ভোগ রেখাটা কি করতে পারি, আমরা আঁকতে পারি। দেখো, ভূমিকে আয় ধরেছি, লম্বককে ভোগ ধরেছি। আমি একটা রেখা অঙ্কন করছি। তোমরা জানো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ভূমির উপর লম্ব আছে। ঠিক এই 90 ডিগ্রি কোণের মাঝখান দিয়ে আমি একটা রেখা আঁকলাম। এই রেখাটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। এই রেখাকে কি বলে? 45 ডিগ্রি রেখা বলে। 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্যটা কি? দেখো, এটা কিন্তু এই 90 ডিগ্রি কোণকে ঠিক মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে গিয়েছে। মানে এই কোণটাও 45 ডিগ্রি, এই পাশের কোণটাও কি 45 ডিগ্রি। তোমরা মনে রাখবে 45 ডিগ্রি রেখার
যে কোনো বিন্দুতে লম্ব এবং ভূমি দূরত্ব সমান। 45 ডিগ্রি রেখার যে কোনো বিন্দুতে লম্ব এবং ভূমি দূরত্ব কি সমান? ধরো এই বিন্দুতে যে ভূমি দূরত্ব হচ্ছে OY1 আর লম্ব দূরত্ব হচ্ছে E1Y1, পরস্পর কি সমান? তারপর আসো এই বিন্দুতে যে লম্ব দূরত্ব হচ্ছে E2Y2 আর ভূমি দূরত্ব OY2 কি সমান? আসো এই বিন্দুতে এই ভূমি দূরত্ব OY3, লম্ব দূরত্ব কত? E3Y3, পরস্পর সমান। অর্থাৎ একটি 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব পরস্পর কি হয়? সমান হয়। ঠিক আছে, তাহলে OY1 সমান E1Y1, OY2 সমান E2Y2, OY3 সমান E3Y3। আর 45 ডিগ্রি রেখার ঢাল কত? 45 ডিগ্রি রেখার ঢাল হচ্ছে 1। একেবারে সহজ, কারণ তুমি বলেছো 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে লম্ব আর ভূমি কি সমান। আর ঢাল মানে কি? লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব। এর মানে এই লম্ব যদি 5 হয় তাহলে ভূমিও কত হবে? 5 হবে। 5 5 কাটাকাটি 1। এখানে লম্ব যদি E2Y2 10 হয়, ভূমি OY2 কত হবে? 10 হবে। 10 10 কাটাকাটি গিয়ে কত? 1। অর্থাৎ 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল 1। ঠিক আছে, এখন দেখো আমরা যে ভোগ অপেক্ষক দেখেছি স্বল্পকালীন, এই যে প্রান্তিক ভোগ প্রবণতাটা কি? আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার সি কে যদি আয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই কনস্ট্যান্ট 0 হয়ে গেল, বিটা সহগ হিসেবে বসবে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, 1 লেখার প্রয়োজন নেই। সমান কত? এমপিসি। আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন, অর্থনীতির ভাষায় বলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে এই যে প্রান্তিক ভোগ প্রবণতা বি, এটা আমরা এই ভোগ অপেক্ষককে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে কি করেছি? পেয়েছি। সুতরাং এটা হচ্ছে কি? ভোগ রেখার ঢাল। বিটা হচ্ছে ভোগ রেখার ঢাল। কারণ ঢালটা একটু আগে অনেকে বলতে পারো স্যার আপনি তো বলেছেন লম্ব বাই ভূমি, আবার চেঞ্জ অফ লম্ব বাই চেঞ্জ অফ ভূমিও বলা যায়। এই ডিসি এটা ভোগের পরিবর্তন, ভোগটা লম্ব অক্ষে ধরেছ মানে লম্বের পরিবর্তন। ডিওয়াই মানে আয়ের পরিবর্তন, ডি মানে পরিবর্তন, সামান্য পরিবর্তন, ভূমি অক্ষে ধরেছ ভূমির পরিবর্তন। অর্থাৎ এই পুরাটাকে আমরা কি বলতে পারি? স্লোপ বলতে পারি। তাহলে এম বি হচ্ছে ভোগ রেখার কি? স্লোপ। এবং আমরা এর আগের ক্লাসে আমরা প্রমাণ করেছি যে বির মানটা 0-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। প্রান্তিক ভোগ প্রবণতার মানটা 0-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট, আমরা এর আগের ক্লাসে প্রমাণ করেছি। তাহলে এখন তোমরা আসো, আমি যদি একটা ভোগ রেখা যদি এইভাবে যদি আঁকি, এটা হবে কিনা? অথবা আমি এইভাবে আঁকলাম ভোগ রেখা খাড়া করে, হবে কিনা? উত্তর হচ্ছে হবে না। কেন হবে না?
এর কারণটা বলে দিচ্ছি। এইটা যে 45 ডিগ্রি রেখা যে অঙ্কন করেছি, এই রেখার স্লোপটা কত? 1। আর ভোগ রেখা যদি এইভাবে যদি আঁকি, মানে 45 ডিগ্রি রেখার সমান্তরাল করে এঁকেছি, 45 ডিগ্রি রেখার সমান্তরাল করে এঁকেছি, তাহলে এই ভোগ রেখাতে বির মানটা কত? 1 হচ্ছে। মানে ভোগ রেখার ঢাল বির মানটা কি হয়েছে? 1 হয়েছে। কিন্তু আমরা এর আগে প্রমাণ করেছি প্রান্তিক ভোগ প্রবণতা বির মানটা কখনো 1 হবে না, 1 এর চেয়ে ছোট হবে, 1 এর চেয়ে ছোট হবে, কখনো 1 হবে না। আমরা এটা প্রমাণ করেছি, এই জন্য তোমাকে আগের ক্লাসটা দেখতে হবে। অর্থাৎ বির মানটা স্মলার দেন 1 হবে। অতএব এই ভোগ রেখাটা আমি যেটা এঁকেছি, এটা 45 ডিগ্রি রেখার সমান্তরাল হতে পারে না। আবার এই যে ভোগ রেখাটা এঁকেছি, এটা 45 ডিগ্রি রেখা হতে খাড়া। আর আমরা জানি খাড়া রেখার মানে স্টিপার রেখার ঢাল বেশি হয়, খাড়া রেখার ঢাল বেশি হয়। তো 45 ডিগ্রি রেখার ঢাল যদি 1 হয়, তাহলে এই খাড়া রেখার ঢাল বেশি হবে। এই ঢাল মানে কি বির মান 1.5 হবে। কিন্তু আমরা যেখানে জানি বির মানটা 1 এর ছোট, তাহলে এইভাবে খাড়া আঁকলে বির মানটা 1 এর বেশি। আমরা ধরে নিয়েছি 1.5 বা 1.4, হতেই পারে না, প্রশ্নই উঠে না। অতএব ভোগ রেখা 45 ডিগ্রি রেখার সমান্তরাল বা 45 ডিগ্রি রেখার চেয়ে খাড়া করে আঁকার কোনো সুযোগ নেই। খাড়া করে আঁকার কোনো কি সুযোগ নেই। এখন ভোগ রেখাটা একেবারে ভূমি অক্ষের সমান্তরাল করে আঁকতে পারি কিনা? না, ভোগ রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল করে আঁকা যাবে না। কারণ ভূমি অক্ষের সমান্তরাল করে আঁকলে ভোগ রেখার ঢাল বির মানটা 0 হবে। আমরা প্রমাণ করেছি যে ভোক্তা যদি যুক্তিশীল আচরণ করে, তাহলে অবশ্যই বির মানটা কার চেয়ে বড় হবে? বির মানটা 0 চেয়ে বড় হবে। বি গ্রেটার দেন 0, বির মানটা 0 চেয়ে বড় হবে। অতএব ভোগ রেখা কোনোভাবেই ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে না। আবার ভোগ রেখার ঢালটা হচ্ছে মানে প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে বি গ্রেটার দেন 0 স্মলার দেন 1। তাহলে বির একটা মান বলো তো, একটা কাল্পনিক মান 0.80 অথবা 0.90। দেখো মানগুলো কিন্তু 0 চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট। যেহেতু 45 ডিগ্রি রেখার ঢাল 1, তাহলে আমার ভোগ রেখার ঢাল বি ইকুয়াল টু 0.80, 1 এর চেয়ে কম। আর যেহেতু ভোগের রেখার ঢাল 1 এর চেয়ে কম, মানে 45 ডিগ্রি রেখার ঢালের চেয়ে কম, সেই জন্য আমার ভোগ রেখা অবশ্যই 45 ডিগ্রি রেখার তুলনায় ফ্ল্যাটার হবে। 45 ডিগ্রি রেখার তুলনায় ফ্ল্যাটার হবে। আমার ভোগ রেখা 45 ডিগ্রি রেখার তুলনায় ঢালু হবে বা তুলনামূলকভাবে সমতল হবে। ঠিক আছে, এটা খাড়া হবে এবং আমার ভোগ রেখাটা তুলনামূলকভাবে কি হবে? ফ্ল্যাটার হবে। তাহলে আমি দেখো আমি আঁকছি। এই হচ্ছে আমার স্বল্পকালীন ভোগ রেখা সি ইকুয়াল টু, বারবার ভুল করছি, এটা হচ্ছে আমার স্বল্পকালীন ভোগ রেখা সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। অর্থাৎ আমার স্বল্পকালীন ভোগ রেখাটা 45 ডিগ্রি রেখাকে যে কোনো বিন্দুতে সম্ভূত ভোগ যদি এখানে হয়, এখানে বা এখানে বা এখানে, মানে এইভাবে ছেদ করে যাবে। এটা 45 ডিগ্রি রেখাটা খাড়া হবে আর ভোগ রেখাটা তুলনামূলকভাবে কম খাড়া হবে বা ফ্ল্যাটার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এখন আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, আমার এই যে খালি জায়গাটা দেখছো, ও এ ইটু এলাকা, ও এ ইটু এলাকা, এটাকে আমি লিখলাম ডিসসেভিং, মানে অসঞ্চয়। ঠিক আছে, আর এই যে এই এলাকাটা আমি কি লিখছি, সেভিং, মানে কি সঞ্চয়। সঞ্চয় দেখো, আমি একটু আরো ভালো করে বোঝানোর জন্য দাগ দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ দাগ এলাকাটা হচ্ছে ডিসসেভিং, রেড কালারের যেটা দিয়েছি, আর এই সবুজ কালারটা হচ্ছে কি, সেভিং। অর্থাৎ ভোগরেখা 45 ডিগ্রি রেখাকে যে বিন্দুতে ছেদ করে, যেমন ইটু বিন্দুতে ছেদ করেছে, এর বাম দিকের অংশ হচ্ছে ডিসসেভিং, অসঞ্চয়, আর ডান দিকের অংশ হচ্ছে সেভিং, মানে সঞ্চয়। সেটা কিভাবে দেখো, একেবারে ক্লিয়ার, বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। তুমি দেখো OY1 IA, আবার ভোগ হচ্ছে F1Y1। OY1 IA কনজাম্পশনটা কত, F1Y1। দেখো বুঝতে পেরেছো কিনা, তোমাকে কনজাম্পশন বের করতে হবে ভোগ রেখা অনুযায়ী। OY1 IA, আবার ভোগ হচ্ছে F1Y1। ক্লিয়ার, F1Y1 ভোগ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আবার IOY1 আর ভোগ F1Y1 কোনটা বড়? আমি বলছি এখানে আয়ের চেয়ে ভোগ বড়। কেন জানো? আবার আয়টা OY1 সমান U1Y1, 45 ডিগ্রি রেখা অনুযায়ী আবার IOY1 সমান U1Y1। কেন বলেছি? বলেছি এই জন্য যে 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব সমান। আবার ভোগটা যেহেতু লম্ব অক্ষে আছে, এই জন্য আয় বেশি না ভোগ বেশি সেটা বুঝতে হলে আমি আয়টাকে লম্ব অক্ষে নিয়ে যাব, অথবা লম্ব অক্ষের ভোগটাকে আমি ভূমি অক্ষে নিয়ে যাব। আমি IOY1 যে কথা, লম্ব অক্ষ অনুযায়ী U1Y1 একই কথা, কিন্তু আমার ভোগ কত, F1Y1। তাহলে আমার আয়ের চেয়ে ভোগ বেশি। তা আয়ের চেয়ে যদি ভোগ যদি বেশি হয়, সঞ্চয় হবে না অসঞ্চয় হবে? আমার আয় হচ্ছে 1000 টাকা, ভোগ হচ্ছে 1200 টাকা, তারপর ভোগ 200 টাকা বেশি হচ্ছে, আবার অসঞ্চয় হবে। অসঞ্চয় মানে কি? অসঞ্চয় হচ্ছে আমার পূর্বে যে সঞ্চয় ছিল সেটা কমে যাওয়া, অথবা আমি ঋণগ্রস্ত হওয়া। কারণ আমার IOY1 অথবা U1Y1 এর চেয়ে ভোগ F1Y1 মানে F1E1 পরিমাণ ভোগ অতিরিক্ত হওয়ার কারণে এই F1E1 পরিমাণ ভোগ এটা আমাকে ঋণ করে অথবা পূর্বের সঞ্চয় ভেঙে করতে হবে। অথবা এই এলাকাটা হচ্ছে আমার অসঞ্চয়, ঠিক এই এলাকাটা অসঞ্চয়, এই এলাকাটা অসঞ্চয়। কারণ প্রত্যেকটা এই E2 বিন্দুর আগ পর্যন্ত তুমি দেখো, আমার আয় যদি এখানেও যায়, এই আয়টা 45 ডিগ্রি রেখার এই বিন্দুর সমান, কিন্তু ভোগটা তার চেয়ে বেশি। অর্থাৎ E2 বিন্দুর আগ পর্যন্ত প্রত্যেকটা আয় স্তরে আয়ের চেয়ে ভোগটা বেশি হওয়ার কারণে আবার ডিসসেভিং মানে অসঞ্চয়টা হয়েছে। আবার দেখো
যে আমি যখন OY2 আইটা ক্রস করব, অর্থাৎ 45 ডিগ্রি রেখা এবং ভোগ রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর পর যদি আমি আইটা যদি ক্রস করে, ঠিক আছে, আগে আসলো সে এই E2 বিন্দুতে আসো, আমার আয় হচ্ছে OY2, ভোগ কত E2Y2, অর্থাৎ এই বিন্দুতে আমার সঞ্চয় 0, এটাকে বলে সঞ্চয় 0 বিন্দু। 45 ডিগ্রি রেখার ভোগ রেখার যে বিন্দুতে ছেদ করে সেটা সঞ্চয় 0 বিন্দু, সঞ্চয় নাই। এখন আয়টা যদি OY2 যদি ক্রস করি, ধরো OY3 আয়, এই OY3 আয়ে আমার ভোগ কত F3Y3, কারণ ভোগটা বের করব কোন রেখা অনুযায়ী, ভোগ রেখা অনুযায়ী। আমার ভোগ হচ্ছে F3Y3, আর আয় কত OY3 যে কথা, E3Y3 একই কথা। কেন? 45 ডিগ্রি রেখা অনুযায়ী ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব সমান। আয় OY3 যে কথা, E3Y3 একই কথা। ভোগ হচ্ছে F3Y3, ভোগের চেয়ে আয় কতটুকু বেশি? E3F3 বেশি, অর্থাৎ আয় হচ্ছে 3000 টাকা, ভোগ হচ্ছে 2500 টাকা। আয় 3000 টাকা, ভোগ 2500 টাকা, বাকি 500 টাকা। মানে E3Y3F3 হচ্ছে কি সঞ্চয়। অতএব ভোগ রেখার এই পুরো ডান দিকটা হচ্ছে E2 বিন্দুর হচ্ছে সেভিং, মানে সঞ্চয়। তাহলে একটু দেখো, আমি যখন কেইন্সের তত্ত্বটা আলোচনা করব তখন দেখবো আমার চিত্র খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে আমার ভোগ রেখাটা, স্বল্পকালীন ভোগ রেখাটা 45 ডিগ্রি রেখার তুলনায় কম খাড়া হবে বা তুলনামূলকভাবে ফ্ল্যাটার হবে, ঢালু হবে, এবং এটা 45 ডিগ্রি রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে আয় আর ভোগ সমান, সঞ্চয় 0, বাম দিকে অসঞ্চয় এবং ডান দিকে কি হবে? সঞ্চয় হবে। এখন আসো আরেকটা বিষয় একটু কি করি, আলাপ করে নেই, তাহলে তোমাদের জন্য কি হবে? সুবিধা হবে। আরেকটা বিষয় একটু আলাপ করে নেই, ঠিক আছে? হ্যাঁ, এই চিত্রে আমি আলাপ করে নিই, এই চিত্রে আমি আলাপ করে নিই F1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা আর F3 বিন্দুতে গড় ভোগ প্রবণতা। কোন জায়গাতে গড় ভোগ প্রবণতা বেশি বা কম, কোন জায়গাতে, বা উভয় বিন্দুতে গড় ভোগ প্রবণতা স্থির কিনা। প্রথম জিনিস আমি বলে দিতে পারবো, F1 হতে F3 বিন্দুতে আয় OY1 হতে OY3 তে বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়, মানে APC, অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, হ্রাস পায়। আর গড় ভোগ প্রবণতা হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে, গড় ভোগ প্রবণতা হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ভোগ এবং আয়ের ভিতরে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। এখন আমি চিত্র হতে কিভাবে বুঝবো F1 থেকে F3 বিন্দুতে গড় ভোগ প্রবণতা হ্রাস পেয়েছে? এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার সহজ সিস্টেম হচ্ছে, আমি এই F1 বিন্দুতে যদি গড় ভোগ প্রবণতা বের করতে চাই, তাহলে এই মূল বিন্দু আর F1 বিন্দু যোগ করে একটা রে অঙ্কন করতে হবে, একটা রে অঙ্কন করতে হবে R1। মূল বিন্দু আর কি বলেছি, এই F1 বিন্দু যোগ করে একটা রে অঙ্কন করতে হবে। এরপরে F3 বিন্দুর গড় ভোগ প্রবণতা বের করতে চাইলে এই মূল বিন্দু আর F3 বিন্দু যোগ করে আরেকটা রে কি করতে হবে? অঙ্কন করতে হবে। এই দুইটা রের ভিতরে যে বিন্দুর রেটা ফ্ল্যাটার হবে, তুলনামূলক ফ্ল্যাটার হবে, সেই বিন্দুর গড় ভোগ প্রবণতা কম হবে। তাহলে আমি আবারও বলছি, ভোগ রেখার কোন বিন্দুতে গড় ভোগ প্রবণতা
অর্থাৎ ভোগ এবং আয়ের অনুপাত যদি আমরা বের করতে চাই, তাহলে মূলবিন্দু এবং ভোগ রেখার সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই এর সংশ্লিষ্ট বিন্দু যোগ করে একটা রে অঙ্কন করতে হবে। যেমন F3 বিন্দুতে মূল বিন্দু এবং সংশ্লিষ্ট বিন্দু যোগ করে আরেকটা রে অঙ্কন করেছি। এই দুইটা রের ভিতরে যে রেটা তুলনামূলকভাবে ফ্ল্যাটার, অর্থাৎ তুলনামূলকভাবে ঢালু, অর্থাৎ কম খাড়া, যার রে তার গড় ভোগ প্রবণতা মানে ভোগ এবং আয়ের অনুপাত কম, আর যেটা খাড়া সেখানে ভোগ এবং আয়ের অনুপাত অর্থাৎ গড় ভোগ প্রবণতা বেশি। আমরা দেখতে পাচ্ছি R1 রে হতে R2 রে তুলনামূলকভাবে ফ্ল্যাটার, অতএব R1 রে হতে R2 রে ফ্ল্যাটার। এর মানে F1 হতে F3 বিন্দুতে গড় ভোগ প্রবণতা হ্রাস পেয়েছে। F1 থেকে F3 বিন্দুতে আমরা কি দেখেছি, আয় OY1 হতে OY3 তে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়। কেউ যদি আরেকটু বেশি যদি বুঝতে চাও যে এই রে তুলনামূলকভাবে ফ্ল্যাটার হলে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়, এটা কিভাবে সম্ভব, তাহলে একটু বোঝার চেষ্টা করো। এই F1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা কত, এপিসি। F1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা বের করতে হলে ভোগের পরিমাণকে আয় দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। আমরা ভালো করে জানি C/Y, গড় ভোগ প্রবণতা মানে কি, ভোগ এবং আয়ের অনুপাত। F1 বিন্দুতে ভোগ এবং আয়ের অনুপাত হচ্ছে, ভোগটা হচ্ছে F1Y1 আর আয়টা হচ্ছে OY1। F1Y1 বাই OY1, এই F1Y1 মানে কি, এই R1 রেখার কি লম্ব, আর OY1 মানে কি, এই R1 রেখাতে F1 বিন্দুর কি ভূমি। তাহলে F1Y1 বাই OY1 হচ্ছে কার, R1 রেখার ঢাল। কার ঢাল, R1 এর স্লোপ। অর্থাৎ কোন রেখার কোন বিন্দুর স্লোপ বের করতে হলে ওই বিন্দুর লম্ব দূরত্ব আর ভূমি দূরত্বর অনুপাত। তো এই যে আমি R1 রেখাটা অঙ্কন করলাম, তোমরা তো F1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা বের করেছো ভোগ বেকে আয় দ্বারা ভাগ করে, মানে F1Y1 কে OY1 দ্বারা ভাগ করেছো। আর আমি কি বলছি দেখো, এই F1Y1 হচ্ছে OR1 রেখার লম্ব, OY1 হচ্ছে এই F1 বিন্দুতে ভূমি, লম্ব বাই ভূমি মানে R1 রেখার স্লোপ। আর R2 রেখার F3 বিন্দুতে আমার গড় ভোগ প্রবণতা হচ্ছে এপিসি। C/Y সমান ভোগ হচ্ছে F3 বিন্দুতে F3Y3, আয় হচ্ছে OY3। এই F3Y3 বাই OY3 কি, আবার R2 রেখার লম্ব দূরত্ব আর ভূমি দূরত্বের অনুপাত। এটা কার ঢাল, R2 এর ঢাল। এখন আপনারা বলেন, খালি চোখে দেখেন R1 এবং R2 খাড়া কে, R1 খাড়া, তাহলে R1 এর ঢাল বেশি, R2 ঢাল কম। অথবা আমরা জানি যেটা তুলনামূলকভাবে ফ্ল্যাটার সেটা ঢাল কম। R1 এর চেয়ে R2 তুলনামূলকভাবে ফ্ল্যাটার, সো R2 ঢাল কম। এটা কম হলে এটা বেশি, তাহলে R1 হতে R2 ঢাল কম। ঠিক আছে, এর মানে এইটা হচ্ছে কি কম, আর R1 এর ঢাল বেশি, মানে এইটা হচ্ছে কি বেশি। অর্থাৎ E1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা বেশি এবং F3 বিন্দুতে গড় ভোগ প্রবণতা কি কম। এর মানে আয় বৃদ্ধি পেলে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়, ভোগ এবং আয়ের অনুপাতটা হ্রাস পায়। অতএব একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে অআনুপাতিক ভোগ অপেক্ষক, কারণ যে ভোগ অপেক্ষকে ভোগ এবং আয়ের অনুপাত স্থির থাকে না, বরং আয় বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, সেটিকে আমরা নন প্রপোর্শনাল কনজামশন ফাংশন
ও আনুপাতিক ভূ অপেক্ষক বলি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তো এই ভূ অপেক্ষকে এপিসি এবং কি এমপিসি। এমপিসিটা কি? এমপিসিটা হচ্ছে স্থির। কেন? এই ভূ অপেক্ষক হচ্ছে সরল আকৃতির, এই জন্য এখানে প্রান্তিক ভূ প্রবণতা স্থির হয়েছে। যদি ভূ অপেক্ষকটি যদি সরল আকৃতির না হয়ে বক্রাকার হতো, তাহলে এই বক্রাকার ভূরেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন হতো। আর ভূরেখার ঢাল হচ্ছে বি, তো বির মানটা বিভিন্ন হতো, তাহলে আমরা বলতাম প্রান্তিক ভূ প্রবণতা স্থির নয়। কিন্তু যেহেতু ভূরেখাটা সরল আকৃতির করে অঙ্কন করা হয়েছে, সেহেতু এর প্রত্যেকটা বিন্দুতে ঢাল স্থির। আমরা জানি একটি সরলরেখার সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই রেখার F1 বলো, E2 বলো, F3 বলো, প্রত্যেকটা বিন্দুতে কি ঢাল কি স্থির। অতএব 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 এই ভূ রেখার প্রত্যেকটা বিন্দুতে প্রান্তিক ভূ প্রবণতা স্থির। যেহেতু এটা সরল আকৃতির, এটা আয়ের সাথে এখানে পরিবর্তনের ফলেও প্রান্তিক ভূ প্রবণতার কোনো পরিবর্তন হয় নাই। কেউ যদি ভালো করে মন দিয়ে যদি পড়ো, তাহলে মন ধরবা যে মানে স্যার একটা ভুল বলছে। কারণ একটু আগে স্যার বলছে F1 হতে F3 ঢাল কম, আর এখন বলছে F1 F2 F3 প্রত্যেকটা বিন্দুর ঢাল স্থির। দেখো একটু আগে কি বলেছিলাম, F1 বিন্দু হতে F3 এর ঢাল কি কম, আর এখন আমি কি বলছি F1 E2 F3 মানে প্রত্যেকটা বিন্দু ঢাল স্থির সমান, মানে F1 আর F3 ঢাল কি সমান। কথাটা কি হয়ে গেল? একটা কন্ট্রাডিকশন হয়ে গেল তোমাদের দৃষ্টিতে। না স্যার, কন্ট্রাডিকশন নয়। মন দিয়ে কথা শুনো, মন দিয়ে শুনো, তাহলে আশা করি সামনে যখন কোনো বই পড়বে সমস্যা হবে না। দেখো আমি যখন F1 থেকে F3 ঢাল কম বলেছিলাম, তখন F1টা হচ্ছে R1 এর উপর বিন্দু আর F3 হচ্ছে R2 এর উপর বিন্দু। বুঝতে পেরেছ? F1টা হচ্ছে কার? R1, আর F3 হচ্ছে কি R2 এর উপর বিন্দু। এই দেখেন R1টা এইভাবে গিয়েছে, আর তুলনামূলকভাবে ফ্ল্যাটার হয় R2টা এইভাবে গিয়েছে। আর যখন আমি F1 E2 F3 বলছি কার উপর? ভূরেখার উপর বিন্দু। এই যে এটা ভূরেখা, এই যে এটা ভূরেখা। বুঝতে পেরেছ? এই যে এটা হচ্ছে কি ভূরেখা, ভূরেখার উপর কি বিন্দু। ঠিক আছে? F1 E2 এবং F3 কার? ভূরেখার উপর কি বিন্দু। ঠিক আছে? তখন কিন্তু আমি ভূরেখার ঢাল বের করছি। R1 রেখার ঢাল, R2 রেখার ঢাল, আর এই রেখার ঢালের ভিতরে কি আছে? পার্থক্য আছে। আর এই রেখা যেহেতু সরলরেখা, তার প্রত্যেকটা বিন্দুতে ঢালটা কি সমান। বুঝছেন? এই যে রেখাটা এইভাবে গেছে। আর F1 যখন আর F3 যখন R1 R2 এর সাথে আমি তুলনা করেছি, রেখাগুলো কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। অতএব এটা খেয়াল রাখবেন, দুটোর ভিতরে কি আছে? পার্থক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে এপিসি এবং এমপিসির ভিতরে কে বড় কে ছোট? এপিসি আর এমপিসি কে বড় কে ছোট চিত্র হতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি ভালো করে লক্ষ্য করি, যদি যে এই ভূরেখা আর F1 বিন্দুর এপিসি বের করতে R1 রেখা, তবে বিন্দু কিন্তু সেম F1 বিন্দু। ঠিক আছে? বিন্দু কিন্তু কি বলেছি আমি? সেম বলেছি। এই F1টা যখন R1 রেখার উপর অবস্থিত, তখন দেখো এই R1 রেখাটা আর F1টা যখন ভূরেখার উপর অবস্থিত, এই ভূরেখার চেয়ে R1 রেখাটা খাড়া। ভূরেখাটা হচ্ছে R1 রেখাটার খাড়া। আর এই R1 রের মাধ্যমে
গড়ভুক প্রবণতা রের ঢালের মাধ্যমে গড়ভুক প্রবণতা নির্ধারিত হয়। ঠিক আছে, যেহেতু ভোগরেখার ঢাল হচ্ছে এমপিসি আর এই রের ঢাল হচ্ছে এপিসি, ভোগরেখাটা ফ্ল্যাটার, রেটা খাড়া, ভোগরেখার ঢালের চেয়ে রের ঢাল বেশি, মানে এপিসি বেশি, এপিসি গ্রেটার দেন কি হচ্ছে, এমপিসি হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝে নিলাম যে চিত্র হতে আমরা যদি দুটো বিন্দুর ভোগরেখার কোন বিন্দুতে গড়ভুক প্রবণতা বেশি, কোন বিন্দুতে গড়ভুক প্রবণতা কম, এটা যদি জানতে চাই, মূল বিন্দু আর সংশ্লিষ্ট বিন্দু যোগ করে রে অঙ্কন করব। যে রেটা খাড়া সেখানে গড়ভুক প্রবণতা বেশি, যে রেটা ফ্ল্যাটার সেখানে গড়ভুক প্রবণতা কম। আর প্রান্তিক ভুক প্রবণতা হচ্ছে ভোগরেখার ঢাল, আর ভোগরেখার সরলাকৃতির হলে প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই হবে, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা স্থির হবে। আর গড়ভুক প্রবণতা আর প্রান্তিক ভোগ প্রবণতা যখন তুলনা করব, তখন তুলনা করতে হবে রের ঢাল আর ভোগরেখার ঢাল। কারণ গড়ভুক প্রবণতা হচ্ছে R1 রের ঢাল অথবা R2 রের ঢাল, আর প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ভোগরেখার ঢাল। যেহেতু ভোগরেখা হতে R1 রে অথবা R2 রে অথবা যে কোনো রে খাড়া, অর্থাৎ রেগুলোর RAY রেগুলোর ঢাল বেশি, ভোগরেখা হতে সব প্রান্তিক ভোগ প্রবণতা হতে গড়ভুক প্রবণতা বেশি হবে। তাহলে আজকে কি কি ধারণা দিলাম? আজকে ধারণা দিয়েছি স্বল্পকালীন ভোগরেখাটা কিভাবে অঙ্কন করতে হয়, এরপর 45 ডিগ্রি রেখার যদি অঙ্কন করি তাহলে ভোগরেখাটা কিভাবে যাবে, আর 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে লম্ব আর ভূমি দূরত্ব কি হয়, সমান হয়। 45 ডিগ্রি রেখার ভোগরেখার ভিত্তিতে দেখিয়েছি যে ছেদবিন্দুর বাম দিকে অসঞ্চয়, ডান দিকে সঞ্চয়। এরপরে আমরা ভোগরেখা হতে এপিসি যে হ্রাস পায়, ভোগ এবং আয়ের অনুপাত যে হ্রাস পায় সেটা আলোচনা করেছি, এবং প্রান্তিক ভোগ প্রবণতা স্থির থাকে, আবার এপিসি গ্রেটার দেন এমপিসি হয়, সেটাও কি করেছি আমরা দেখিয়েছি, আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি। আগামী ক্লাসে 6 নম্বর ক্লাসে আমি কেইন্সের ভোগ অপেক্ষকটা আলোচনা করব। ঠিক আছে, তখন আমি আর জাস্ট কিভাবে পরীক্ষাতে আনসারটা দিতে হবে, লিখতে হবে, সেই আলোকে আনসার ব্যাখ্যা করব। তখন আর এই বিস্তারিত ব্যাখ্যা কি করব, দেব না। ঠিক আছে, তখন বলে দেবো এই রেট চেয়ে এই রে ফ্ল্যাটার গড়ভুক প্রবণতা কি হয়েছে, হ্রাস পেয়েছে, ওইভাবে ফিনিশিংটা দিয়ে দেব আগামী ক্লাসে 6 নম্বর লেকচারে দিয়ে দেব। সবাই ভালো থেকো। আর এখন দেখো 4টা বক্স এসেছে। একটা বক্স, প্রথম বক্সে ছোট্ট মেয়ের ছবি আছে, ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, প্রত্যেকটা লেকচারের নোটিফিকেশন পাবে। আর বাকি 3টা বক্স হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট মানে কি, তুমি যদি আবার ফার্স্ট ইয়ারের গণিতের প্লেলিস্টে ক্লিক করো তাহলে সেখানে ফার্স্ট ইয়ারের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত গণিতের ক্লাসগুলো পেয়ে যাবে। 3টা প্লেলিস্ট দেওয়া আছে, বাকি প্লেলিস্টগুলো পেতে হলে তোমাকে আবার চ্যানেলের ভিতরে যেতে হবে। এখানে দেখবে একটা কার্ড আছে, এখানে ক্লিক করে, এটা ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ভিতরে কিভাবে যেতে হয় সেটা বলে দেয়া আছে, প্লেলিস্টে কিভাবে যেতে হয় বলে দেয়া আছে। আর তা না হলে অভিজ্ঞ কারো সহায়তা নেবে, এটা আমি আগে বলে দিয়েছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।